কংগ্রেস সভাপতি মঞ্চে আসীন আছেন, আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি, পার্টির পূর্বতন সাধারণ সম্পাদক পলিট ব্যুরোর সদস্য কমরেড প্রকাশ কারাত, আমাদের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড জিতেন চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য যারা মঞ্চে আছেন এবং আমাদের পার্টি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য যারা সবাই মঞ্চে আছেন, আপনারা নানা প্রতিকূলতা উপেক্ষা এবং মোকাবেলা করে হাজারে হাজারে এই সমাবেশকে ঐতিহাসিক চেহারা দেওয়ার জন্যে সমবেত হয়েছে। আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন অভিভাবক মণ্ডলী, মা এবং বোনেরা, ভাই এবং বন্ধুগণ, দূর থেকেও যারা আমাদের কথা শুনছেন, সকলের উদ্দেশ্যে আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমার আগের চারজন বক্তার কাছ থেকে আপনারা কথা শুনেছেন। দেশের এবং রাজ্যের পরিস্থিতির উপর তারা বিস্তৃতভাবে আলোচনা করার চেষ্টা করেছেন। আমি এই সম্পর্কে সময় নিতে চাইছি না। এখানে বসে যারা শুনছেন, দূর থেকে যারা শুনছেন, তারা সবাই জানেন ত্রিপুরায় গত 4 বছর যাবৎ কি চলছে। আমাদের ত্রিপুরায় ভারতবর্ষের সংবিধান কার্যকরী নেই, ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চলছে। 3রা মার্চ 2018 দুপুরের পর থেকে অব্যাহত রয়েছে আজ অবধি। কে জানে না? গণতন্ত্র সার্বিকভাবে আক্রান্ত। ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে। বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করে রাখার সমস্ত রকম চক্রান্ত অব্যাহত রয়েছে। সংবাদ মাধ্যম প্রত্যক্ষ পরোক্ষভাবে আক্রান্ত হয়ে চলেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে চলতে দেবেন না রুখে দাঁড়াবেন? এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনেক হয়েছে। পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভার নির্বাচন পর্যন্ত গত 4 বছরে ভোট লুট হয়েছে। এটা সামনের দিনের যে ভোট, তাতে শাসক বিজেপিকে সংগঠিত করবার সুযোগ দেবেন? এখান থেকে শপথ নিতে হবে। আর না, আমার ভোট আমি দেব, আমার ভোট আমার চেতনা, আমার অভিজ্ঞতার ভিত্তিতে যাদেরকে দিলে পর আমার স্বার্থ, ত্রিপুরার স্বার্থ সুরক্ষিত হবে, ত্রিপুরা এগিয়ে যাবে। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাকে আলোকিত করার ক্ষেত্রে
সহায়ক হবে। এই ভোটের যে অধিকার আর কাউকে হরণ করতে দেব না, ছিনিয়ে নিতে দেব না। শুধু ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না, যেখানে বাধা আসবে, অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হবে, সেখানে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের দুর্জয়, ব্যারিকেড, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নেই। এই ভাষায় এখন থেকে কথা বলতে হবে। আজকের সমাবেশের পর থেকে এই ভাষাই হবে আপনাদের এবং ত্রিপুরার গণতন্ত্রপ্রিয় জনগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যার চলেন তাদের ভাষা। এছাড়া কোনো বিকল্প নেই। অর্থনৈতিক আক্রমণ সার্বিক দিক থেকে নামিয়ে এনেছে। প্রতিশ্রুতি নির্বাচনের আগে প্রলোভন, প্রতারণা, প্রবঞ্চনা, বিস্তৃত বলবার কোনো প্রয়োজন নেই। মানুষ জানেন কাজ নেই, রোজগার নেই, খাদ্য নেই, অনাহার, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, কাজ খাদ্যের সন্ধানে রাজ্যান্তরিত হতে বাধ্য হচ্ছেন শত শত ছেলে মেয়েরাও। অধিকাংশ উপজাতি ঘরের সন্তান সন্ততি, সংখ্যালঘু অংশের ঘরের সন্তান সন্ততি। আর কতদিন চলবে? আপনার মিস কলেজ চাকরি, এই ভদ্রলোক এখন পালিয়ে বেড়াচ্ছে, ত্রিপুরা আসতে সাহস পায় না। তাদের দলের লোকরাই বলে মিস কল বাবা, আমি বলি না। প্রতারক, প্রবঞ্চক। এদের নির্বাচনী ইশতেহার, ভিশন ডকুমেন্ট, তাতে প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে সরকারি চাকরি। কোথায় চাকরি? ছাঁটাই করে দিচ্ছে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করছে না, নূতন পদ সৃষ্টি করছে না। 100-200-300 চাকরির ব্যবস্থা করলে পরেও দেখা যাচ্ছে চাকরি প্রায় খোলা বাজারে এই সরকার বিক্রি করতে শুরু করেছে। বেশি দূর যাওয়ার তো দরকার নেই। টিএসআর, যেটার জন্য আমরা লড়াই করে গেছে বামফ্রন্ট সরকার, 3টা ব্যাটালিয়ন লাগবে, 2টো ব্যাটালিয়ন শেষ পর্যন্ত রাজি হয়েছে। 3 বছর আগে ইন্টারভিউ হয়েছে। এখন দেখা যাচ্ছে আগে ব্যাটালিয়নে যত টিএসআর লাগে তাও তারা নিচ্ছে না। যে কয়েকশো লোকের চাকরির জন্য অফার লেটার দিয়েছে, এর বিরুদ্ধে যারা ইন্টারভিউ দিয়েছেন তারা প্রতিবাদে ফেটে পড়ছেন। যোগ্যরা বঞ্চিত হচ্ছেন। বলছেন জায়গা সম্পত্তি বিক্রি করে মায়েরা, বাবারা যাতে এই চাকরি পেতে পারে। ঘোষ দিয়েছে বিজেপির মন্ডলের নেতাদের, তার মধ্যে রাজ্যের নেতারাও ভাগ পান। এই পরিবারের ছেলে কাজ পায়নি, মা চোখের জল ফেলতে ফেলতে মিডিয়ার সামনে বলছেন আমি কি করে বন্ধকি জমি ফেরত পাবো? আমার ছেলে তো কাজ পায়নি, কোত্থেকে আমার পয়সা আসবে? কে আমাকে বাঁচাবে? আমিও তো পৃষ্ঠা প্রমুখ ছিলাম, বিজেপির হয়ে কাজ করেছি গত নির্বাচনে। এ তো আমাদের কথা না। দুর্নীতি চলছে। এরকম একটা জায়গায় আমাদের রাজ্যের যুবকরা সহ্য করবেন এটা? 10,323 শিক্ষক, আমাদের রাজ্যের হাইকোর্ট সর্বনাশের সিদ্ধান্ত নিয়েছিল সেই সময়ে। আমরা প্রতিবাদ করেছি, সুপ্রিম কোর্টে প্রতিবাদ করে গেছি। ওখানে আরএসএস পেছন থেকে কলকাঠি নেড়েছে যাতে এরা চাকরি ফিরে পেতে না পারে।
ভোটের সময় ওদের নেতারা তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে আমরা ফিরে আসলে পর মানবিক দৃষ্টি নিয়ে তাদের কাজের ব্যবস্থা করব। কাজের ব্যবস্থা তো আমরাই করেছিলাম, 13,000 পদ আমরা তৈরি করেছিলাম। সেই পদগুলো বাতিল করে দিয়েছে কে? এই সরকার, অমানবিক সরকার, দুশ্মন। এরা এখন কথা বলবার জন্যে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পায় না, তার বাড়ির সামনে গেলে পর জল কামান ছুড়ে দেয়, লাঠি পেটা করে, গ্যাস ছড়ে, চোখের জল ফেলতে বাধ্য করে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে তাদের ছেলেরা ঢিল পাটকেল ছড়ে এই শিক্ষকদের মাথা ফাটিয়ে দেয়, আহত হয়, হাসপাতালে যায়, খবর নেওয়ার কেউ নাই, কথাই শুনতে চাইছে না। মেনে নেবেন এটা? কিন্তু মেনে নেওয়া যায় না। হাজার হাজার অনিয়মিত কর্মচারী তাদের প্রতিশ্রুতি দিয়েছিল আমরা আসলে পর নিয়মিত করব। কোথায়? নিয়মিত করা দূরের কথা, যে নির্দিষ্ট সময়ের জন্য তাদের সাথে চুক্তি করে চাকরিতে নিল, এই সময় অতিবাহিত হওয়ার পর ছাঁটাই করে দিচ্ছে, পদগুলো বিলুপ্ত করে দিচ্ছে। সবচাইতে বেশি এই মুহূর্তে এই যুবকরা আক্রান্ত হচ্ছে। তাদেরকেই গত বিধানসভার নির্বাচনের সময় সবচাইতে বেশি প্রলুব্ধ করার চেষ্টা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহ তখন বিজেপি দলের সভাপতি ছিলেন, আর এখন যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তখন তিনি ত্রিপুরার প্রাদেশিক কমিটির সভাপতি ছিলেন। অন্য আর কত নাম বলবো? জবাব চাইতে হবে। যদি জবাব ঐক্যবদ্ধভাবে চাইবার জন্যে এখনো যারা ঘরে আবদ্ধ হয়ে আছেন তারা যদি বেরিয়ে রাজপথে না দাঁড়ান, সমস্যার সমাধান হবে না। তাই যেটা বলতে চাইছি, একদিকে কাজ, রোজগার, খাদ্য এবং শিক্ষিত অর্ধশিক্ষিত যে যুবক যুবতী তাদের কাজের সংস্থানের দাবিতে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করতে হবে। সামাজিক পেনশন 50,000 গরিব মানুষ 80, 85, 90, 92 বয়সে বাতিল করে দিয়েছে তাদেরকে। কতটা অমানবিক, কতটা মানুষের শত্রু মনোভাবাপন্ন হলে পর এরকম কাণ্ড করতে পারে, কোনো জবাব নাই। এই মানুষরা কথা বলতে চাইলে কথা বলতে পারছে না। এদের অনেকে অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এর জবাব চাইতে হবে। শুধু যারা সোশ্যাল পেনশন পেতেন তারা বা তাদের পরিবার না, সমস্ত গণতান্ত্রিক মানুষকে এই অমানবিক যে ভূমিকা তার বিরুদ্ধে আগামী দিনে রুখে দাঁড়াতে হবে এবং এদের এই পেনশন যাতে ফিরে পেতে পারে তার জন্য দাবিতে সোচ্চার হতে হবে। কৃষি, কৃষক সব দিক থেকে আক্রান্ত। সেচের জল নাই, যন্ত্রপাতি নষ্ট। সাধারণ কৃষক কৃষির জন্য বামফ্রন্ট সরকার থাকার সময় নানা ধরনের যে সুযোগ পেতেন, ভর্তুকি পেতেন, সার থেকে শুরু করে যন্ত্রপাতি কেনা পর্যন্ত সব বন্ধ। মাঠ ফুটি ফাটা, জল নাই, কৃষক মাথায় হাত দিয়ে বসে আছে, খোঁজ নেওয়ার কেউ নেই। অধিবর্ষণে বিনা বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, খোঁজ নেওয়ার কেউ নেই। এটা কিসের সরকার? নিকম্মা সরকার। মানুষের প্রতি কোনো দরদ নেই। এটা মেনে নেবেন? এ তো মেনে নেওয়া যায় না। কেন মেনে নেবে? এর বিরুদ্ধে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে
আরো বৃহত্তর লড়াই গড়ে তোলা ছাড়া মানুষের সামনে বিকল্প কোনো পথ নেই। এই কারণে এই কথাগুলো বলছি। যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমাদের রাজ্যের উপজাতি অনুপজাতি অংশের মানুষের মধ্যে যে গণতান্ত্রিক একতা সুদীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে, এই একতা না থাকলে পর ষষ্ঠ তফসিল মোতাবেক ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ ত্রিপুরায় তৈরি হতো না। ভাষার দাবি পেতেন না, বেআইনিভাবে হস্তান্তরিত জমি পুনরায় হাতে ফিরে পেতেন না, উপজাতি অধ্যুষিত এলাকায় মৌলিক পরিকাঠামো তৈরি হতো না। এই ঐক্যকে ভাঙবার জন্য 1967 সালে কংগ্রেসের মদতে, রাজবাড়ির আশীর্বাদে যে উপজাতি যুব সমিতি তৈরি হয়েছিল, ভাঙতে ভাঙতে নূতন নামে এখন ত্রিপুরা মথা তৈরি হয়েছে। ওই রাজবাড়ির প্রাসাদ দেখিয়েই উপজাতি তরুণ তরুণীদের একাংশকে মোহগ্রস্ত বিভ্রান্ত করার চেষ্টা করছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের নাম নিয়ে। আরে মশাই, এডিসিটা এখন আপনাদের হাতে। রাজ্যের সরকার অতিরিক্ত সাহায্য দূরের কথা, এডিসির যে ন্যায্য পাওনা, রাজ্য সরকারের যে দায়িত্ব, সেটাই তো রূপায়ণ করছে না, বাস্তবায়িত করছে না। একটি কথাও তো বলছেন না। বাজারে সারা ভারতবর্ষের পেট্রোল ডিজেলের দাম বাড়লে পরে জিনিসের দাম বাড়ছে। একই শুধু ত্রিপুরার বাজারে বাঙালি অংশের মানুষের জন্য বাড়ছে, উপজাতিদের জন্য বাড়ছে না। রেশনে যান, দোকানে যান, বাজার হাটে যান, কই এ নিয়ে তীব্রমথা তার নেতা একটি কথাও তো বলেন না। বিজেপি সরকারের বিরুদ্ধে একটি কথাও তো বলছেন না। মূল লক্ষ্য ট্রাইবেল থেকে বাঙালি, বাঙালি থেকে ট্রাইবেলকে আলাদা করা। এ তো ঘৃণ্য ষড়যন্ত্র, ঐক্য ভাঙার চক্রান্ত। গণতান্ত্রিক যে আন্দোলনের যে ভিত্তি, যার উপর ভিত্তি করে বামফ্রন্ট সরকার ত্রিপুরায় তৈরি হয়েছে, এই গণতান্ত্রিক ভিত্তিটাকে দুর্বল করার একটা ঘৃণ্য প্রচেষ্টা চলছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে লড়াই যদি আমরা জারি রাখতে না পারি, ক্ষতি হবে ত্রিপুরার। সংখ্যালঘু অংশের মানুষ, বিশেষ করে মুসলমান অংশের মানুষ পরম্পরাগতভাবে আমাদের রাজ্যে হিন্দু মুসলমানের যে মিলন, যার মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি, সুস্থিতি এবং একটা গণতান্ত্রিক বাতাবরণ, যা বামফ্রন্ট সরকার তৈরি করার ক্ষেত্রকে প্রশস্ত করেছে। বাংলাদেশের গত দুর্গোৎসবের সময় ষড়যন্ত্রমূলক যে চক্রান্ত, তার পরিপ্রেক্ষিতে এখানে দেখা গেল আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, পেছন থেকে বিজেপি উস্কানি দিয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ কেন্দ্রীভূত করার চেষ্টা করলো। 18টা জায়গায় আক্রমণ হলো। তাদের যে উপাসনা গৃহ, মাইকের তার কেটে দিচ্ছে, বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে, আরএসএস এর পতাকা তুলছে, উপাসনা কেন্দ্রের দরজা জানালা ভাঙছে। পাশে মুসলমান সম্প্রদায়ের নিম্নবিত্ত অংশের মানুষ, তাদের ছোট ছোট দোকান, এগুলো ভাঙছে, লুট করছে, বাড়িঘর নষ্ট করছে, পুড়িয়ে দিচ্ছে। এ তো ত্রিপুরায় কখনো মানুষ দেখেননি। এটা কি চলছে? এর পেছনে বিজেপির পরোক্ষ যদি কোনো ইঙ্গিত না থাকে, তাহলে কি করে হয়? একদিকে বিষাক্ত সাপ হিসাবে ছোবল দিচ্ছে, আরেকদিকে উজা হিসাবে সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ পল্টন পালিয়ে সে বিষ নামাবার জন্য সেখানে বিষ ঝাড়বার চেষ্টা করছেন। মানুষকে এত বোকা, মানুষ তো বুঝতে পারছে এর পেছনে কাদের হাত কাজ করছে। এর বিরুদ্ধে আমরা যদি সোচ্চার হতে না পারি, তাহলে ঐক্য, সংহতি, সম্প্রীতি কি করে আমরা সুদৃঢ় করব, সম্প্রসারিত করব? দুর্নীতির দিন যত যাচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত এই দুর্নীতি খুলসা হচ্ছে। বিদ্যুৎ দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, এখন পর্যন্ত পত্রপত্রিকায় যেগুলো আমরা লক্ষ্য করছি, বন দপ্তর,
এগুলোর এই দুর্গন্ধ পুতিগন্ধময় এই দুর্নীতির তথ্যাদি প্রকাশ্যে আসছে। কই সরকার তো কিছু বলছে না, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা তো কিছু বলছেন না, শাসক দল তাদের তরফ থেকে তো আমরা জুৎসই তথ্যভিত্তিক কোনো প্রতিবাদ আমরা দেখছি না। অর্থটা কি? লুট চলছে, সারা দেশে লুট চলছে। স্বাভাবিক, এক যাত্রায় পৃথক ফল কি করে হবে? দেশ যারা চালাচ্ছেন সে বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, তারাই তো ত্রিপুরায় সরকার চালাচ্ছেন। এই ভিন্ন পথে কি করে চলবে? এখানেও লুট চলছে, কোনো কৈফিয়ত নাই। এটাকে এভাবে চলতে দেবেন? চলতে দেওয়া যায় না। আইন কোথায়? শৃঙ্খলা কোথায়? ডাক্তার মার খাচ্ছেন, নার্স মার খাচ্ছেন, স্বাস্থ্যকর্মী মার খাচ্ছেন, ইঞ্জিনিয়ার মার খাচ্ছেন, অফিসার মার খাচ্ছেন, সাধারণ শিক্ষক কেরানি কর্মচারী মার খাচ্ছেন, পুলিশ অফিসার মার খাচ্ছেন, থানার ভেতরে পুলিশ আক্রান্ত হচ্ছে দৈহিকভাবে। সরকারের কোনো বক্তব্য আছে? কোনো ব্যবস্থা নিচ্ছেন? শুনছেন, দেখছেন না। রাস্তায় প্রতিদিন বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে, নারী পুরুষ, তদন্ত না করেই বলে দিচ্ছে আত্মহত্যা, দুর্ঘটনা। অদ্ভুত কাণ্ড। কি কাণ্ড হচ্ছে এটা? কোনো বিচার নাই, জঙ্গলের শাসন চলছে। এটাকে চলতে দেবেন? সাংবাদিকদের কথা বললাম, এই সময়ের মধ্যে যা তথ্য বেরিয়েছে, অনেক জায়গায় সাংবাদিক বন্ধুরা আক্রান্ত হয়েও লজ্জার কাছে মাথা নত করে নিজের আক্রান্ত হওয়ার ঘটনা বলতে চান না। তারপরেও যা বেরিয়ে এসছে, 35 থেকে 40 জন দৈহিকভাবে আক্রান্ত হয়েছেন, মাথা ফাটিয়েছে, বুকের পাঁজর ভেঙেছে, হাসপাতালও ভর্তি হতে দিতে চাইছেন অনেককে, ওখানে গিয়েও আবার হুমকি দিচ্ছে। মুখ্যমন্ত্রী যদি হুমকি দেন, তার দলীয় যারা দুর্বৃত্ত তারা তো ওখান থেকে উৎসাহিত অনুপ্রাণিত হচ্ছেন। এই তো চলছে। এটাকে চলতে দেওয়া যায়? এটাকে তো চলতে দেওয়া যায় না। এই তো বন্ধ করতে হবে। তার জন্যে আপনাদের কাছে মাঠে এবং মাঠের বাইরে সারা রাজ্যে যারা আমাদের কথা শুনছেন তাদের কাছে বলবো, আজকের এই সমাবেশ থেকে আত্মসন্তুষ্টি নিয়ে বসে থাকলে চলবে না। এটা তো নিঃসন্দেহ ঐতিহাসিক সমাবেশ, নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। গত 4 বছর যাবৎ কৃষক বলুন, শ্রমিক বলুন, যুবক বলুন, তফসিলি বলুন, মায়েদের বলুন, তাদের ন্যায্য দাবিতে মিছিল, সমাবেশ, প্রতিবাদ সভা এগুলি করতে দিচ্ছে না। আইন ভেঙে করতে হচ্ছে। তাতে শত শত আমাদের কর্মীদের, নেতাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। আমাদের যেতে হচ্ছে কোর্টে কাছারিতে, আমাকেও যেতে হচ্ছে। এগুলো আপনারা জানেন, দেখছেন। পার্টির কথা তো শুনলে পরেই তাদের 104 ডিগ্রি জ্বর উঠে যায়। পার্টি আবার মিছিল মিটিং করবে। অদ্ভুত কাণ্ড। কতদিন চলবে এটা? 15 তারিখ আসামে সমস্ত রকম বাধা তুলে দিয়েছে। 17 তারিখ ফিরে আসে আসামের অভিজ্ঞতা নিয়ে আমাদের পার্টির নেতৃত্বকে বললাম, চিফ সেক্রেটারির সাথে কথা বলো, পাশের রাজ্য আসাম যদি এই কোভিড মোকাবেলা করার প্রেক্ষাপটে যে ব্যবস্থাগুলো নিয়েছে সেটা যদি সব তুলে দিতে পারে, ত্রিপুরা কি অপরাধ করলো? কেন আমরা 24 তারিখ সমাবেশ করতে পারবো না? চিফ সেক্রেটারি ইতিবাচক ভূমিকা নিয়েছেন। এই পুলিশের সঙ্গে কথা বলে কি লাভ? এই যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ আমাকে মার্জনা করবেন, এই ভদ্রলোকের মেরুদণ্ড আছে কিনা আমার সন্দেহ আছে। তার কাছে পাঠিয়ে কি লাভ? এত এই যে চাকরির মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর আরো 1-1.5 বছর, এতেই সে আনন্দে মশগুল। আরে এত দিজি হওয়ার কথা ছিল না। আমরা যদি এই সরকারের অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ না করতাম, তাকে মাথায় রেখে করেছি ঘটনা তা না, আইনের পরিপন্থী ভূমিকা নিচ্ছে তার প্রতিবাদ করেছে, তার দৌলতেই ভদ্রলোক ডিজি হয়েছেন বলতে হচ্ছে আমার। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেটা আপনাদের কাছে বলবো, আত্মসন্তুষ্টিতে ভুগবেন না। সামনের দিন
ঝড়ো লড়াই আমাদের জন্য অপেক্ষা করছে। আওয়াজ তুলতে হবে, যেটা আমি প্রথম বলেছি আবার বলছি, আমার ভোট আমি দেব, লুট করতে আর দেব না। অনেক হয়েছে না, প্রতিরোধের ব্যারিকেড গড়ে তুলতে হবে। বিরোধী দল তাদের কণ্ঠস্তব্ধ করার এই যে ঘৃণ্য চক্রান্ত বন্ধ করতে হবে। অফিস খুলতে দিতে হবে, সভা সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার হরণ করা চলবে না। এই স্লোগান তুলতে হবে, কাজ, খাদ্য, মজুরি, বেকারদের চাকরি, 10,323 চাকরি ফিরিয়ে দেওয়া, অনিয়মিত কর্মীদের নিয়মিত করা, যাদের ছাঁটাই করেছে তাদেরকে আবার কাজে বহাল করা, কর্মচারীদের দিয়ে জমে আছে। সপ্তম কেন্দ্রীয় ব্যয় কমিশন দেবেন, এখন পালাচ্ছেন, অসত্য মিথ্যে কথা বলছেন। দিয়ে তাকে দিন, তারপর সপ্তম কেন্দ্রীয় ব্যয় কমিশন আমরা বলছি এখন দিয়ে দিন। কতদিন না দিয়ে থাকবেন? নতুন কাজের সুযোগ সৃষ্টি করুন। চাকরি দিতে গিয়ে যে দুর্নীতি, টাকা পয়সার বিনিময়ে হচ্ছে, এগুলো বন্ধ করুন। এই দাবি তো আমাদের তুলতে হবে, এই দাবি তুলতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবি, শান্তি পুনঃস্থাপনের দাবির সঙ্গে সঙ্গে এই যে বিষয়গুলো, এই দাবি আমাদের তুলতে হবে। রেগার কাজ কোথায় 200 দিন, কোথায় 340 টাকা মজুরি? 30 দিন 32 দিনে নেমে আসছে। যন্ত্রপাতি ব্যবহার করছে মন্ডলের লোকরা বেআইনি ভাবে, আইনের বিরুদ্ধে লুট করে নিয়ে চলে যাচ্ছে টাকা। এর বিরুদ্ধে পঞ্চায়েতে পঞ্চায়েতে, ব্লকে ব্লকে দল বেঁধে যান, সোচ্চার হন, দাবি করুন। 200 দিন তো পরের কথা, অন্তত 100 দিনের কাজ দাও, মজুরি বাড়াও, 7 দিনের মধ্যে মজুরি দাও। মজুরির টাকা লুট করে নেওয়ার যে চক্রান্ত করছে এদের মন্ডলের লোকরা, যেখানে আবার এটা করবার চেষ্টা করবে, ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। না হলে শুধু বললে হবে না, ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। টুয়েবের কাজ বন্ধ, 12 দিন 13 দিন, এটার দাবিও তুলতে হবে। 100 দিন না করুন, বামফ্রন্ট সরকার 75 দিনের ব্যবস্থা করছে, ওটাকে করতে হবে। সরকারের যে উন্নয়নমূলক দপ্তরগুলো আছে, বিশেষ করে পূর্ত, গ্রামোন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, উপজাতি কল্যাণ, বন দপ্তর, আমাদের সময়ে হাজার হাজার প্রতি বছর আমরা নতুন করে কাজ সৃষ্টি করতাম, শুধু রেগার টুয়েব দিয়ে না, সব বন্ধ। এই দাবি তুলতে হবে। এই কাজ কেন হচ্ছে না? গ্রামের রাস্তা নষ্ট হয়ে গেছে, মাঠে সেচের জল নাই, স্কুল ঘর ভেঙে পড়ছে, হাসপাতাল ভেঙে পড়ছে, স্কুলে মাস্টারমশাইয়ের বসবার টেবিল চেয়ার নাই, ছাত্রদের বসবার বেঞ্চ নাই। এগুলি কতদিন চলবে? পানীয় জলের কল চলছে না, বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ে আছে। যে কয়েকটা জায়গা বাকি ছিল আমাদের সময়ে নিয়ে যাওয়া, কে সেখানে নতুন করে বিদ্যুতের লাইন নেবে? দুর্নীতি চলছে। এগুলোর বিরুদ্ধে স্থানীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে যেখানে লাল ঝান্ডা নিয়ে পারবেন করবেন, যেখানে লাল ঝান্ডা নিয়ে অসুবিধা হবে ঝান্ডা না নিয়ে গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করে এই লড়াইকে তীব্র থেকে তীব্রতর করতে হবে। সামগ্রিকভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই স্লোগান তো তুলতে হবে, স্লোগান তুলতে হবে। এবং এই সাথে উপজাতি অনুপজাতি অংশের মানুষ, তাদের মধ্যে যে ঐক্য ভাঙবার চেষ্টা হচ্ছে, এই তথাকথিত তীব্রমথার নাম করে দুনিয়ার উপজাতি এক হও, এই স্লোগান নিয়েই তো শুরু হয়েছিল উপজাতি যুব সমিতি। তাদের জীবনের যে দৈনন্দিন সমস্যা, এডিসির যে সমস্যা, এগুলো তো তারা বলবে না, আমাদের বলতে হবে। ঐক্য সংহতি সুদৃঢ় করতে হবে। এই দাবি শুধু উপজাতি অংশের মানুষ কেন করবেন? উপজাতি অনুপজাতি উভয় অংশের গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদের কিন্তু এগুলো তুলতে হবে। এগুলো বাদ দিয়ে আপনি যদি 23-এর নির্বাচনে এখনে বসে বসে এই 60 আসনের কত আসন বামফ্রন্ট আর আজকের জমায়েত থেকে যদি বগল বাজাতে আরম্ভ করেন, তাহলে কিন্তু ঠিক হবে না।
মানুষের কাছে যেতে হবে। যাদের মধ্যে এখনো ভয় আছে ভাঙতে সাহায্য করতে হবে, ঘর থেকে বাইরে আনতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন ব্যক্তি বিশেষদেরও সংগঠিত করতে হবে। এই যে স্লোগানগুলি সামনে তুলে আগামী দিন আমাদের ভূমিকা নেওয়ার কথা আপনাদের কাছে আবেদন রেখে বলছি, এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এই ঐক্যবদ্ধভাবে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আপনারা পারবেন। যদি নাই পারতেন তাহলে আজকে এই গোটা মাঠ রাস্তা ভাসিয়ে দিয়ে প্রায় অতীতের মতো মঞ্চে বসে আমাদের এক বন্ধু বলছেন, এখানে বসে তো মনে হচ্ছে আমরা যেন সরকারেই আছি। আমি বলছি আত্মসন্তুষ্টিতে ভুগবার দরকার নেই, ঘটনা তো তাই। পারবেন। এই সম্ভাবনা সৃষ্টি হয়েছে, একে সংহত করতে হবে। মানুষই তো ইতিহাস লেখে। কোন মানুষ? যে মানুষ ভয় মুক্ত হয়ে সাহসের সাথে রাস্তায় দাঁড়িয়ে ঝান্ডা তুলে লড়াইয়ের ময়দানে মানুষের ন্যায্য গণতান্ত্রিক বেঁচে থাকার দাবি নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, সেই মানুষই ইতিহাস তৈরি করে। তাই আপনাদের কাছে আবেদন করব, সামনের দিন ত্রিপুরা অপেক্ষা করছে। আপনারা নতুন ইতিহাস লেখবার যে প্রক্রিয়া শুরু করেছেন তা দেখবার জন্যে, এবং আপনাদের এই লড়াই শুধু ত্রিপুরার মধ্যে সীমাবদ্ধ থাকবে মনে করার কোনো কারণ নেই। ভারতবর্ষের মানুষও লক্ষ্য রাখছে ত্রিপুরার দিকে। মানুষ বিস্মিত হয়েছেন 2018 কি করে এই সরকারটা, কিছু মানুষের বিভ্রান্তির শিকার হলো, এই সরকারটা কি করে চলে গেল। সেই মানুষও দেখতে চাইছেন ত্রিপুরার মানুষ নিজের পায়ে উঠে দাঁড়াচ্ছেন কিনা, ঘুরে দাঁড়াচ্ছেন কিনা, কোমরের শক্তির উপর দাঁড়াচ্ছে কিনা, এবং সমস্ত ব্যভিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা এগিয়ে যাচ্ছেন কিনা। তাই বলছি, দেশের আন্দোলন ত্রিপুরাকে যেমন উজ্জীবিত করছে, আপনাদের আন্দোলন এই মোদী সরকারকে হটাবার জন্যে যে লড়াই চলছে, কৃষক, শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ, শিক্ষক, কেরানি, কর্মচারী, ব্যাংক, বিমা থেকে আরম্ভ করে উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু দলিত, যুবক, ছাত্র, কারা লড়াইয়ের ময়দানে নেই। তাদের আন্দোলনকেও কিন্তু উৎসাহিত করার ক্ষেত্রে ছোট্ট হতে পারে ত্রিপুরা, কিন্তু তার একটা ঐতিহ্য আছে, তাকে অমলিন রেখে যদি ভূমিকা ঠিকমতো নিতে পারেন সেই আন্দোলনও কিন্তু উৎসাহিত হবে। তাই আমি আমার কথা শেষ করার আগে আপনাদের কাছে এই আবেদন করব, এই সাফল্যকে সুসংহত করুন। নতুন মানুষকে নিয়ে সামনের দিনে দৃঢ় চেতা দৃষ্টিভঙ্গি নিয়ে বলিষ্ঠ আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন, এই বিশ্বাস নিয়ে আপনাদেরকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার নেবেন।